আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সমঝোতা প্রস্তাবের মধ্যেই দুদেশের পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যের সঙ্গে স্বাভাবিক হল বিমান চলাচল। মব নিয়ন্ত্রণে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। দোষীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন। সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে দেশটির মন্ত্রীরা। উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আহ্বান মির্জা ফখরুলের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। আগামী সপ্তাহে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন গভর্নর। টাকার অবমূল্যায়ন রোধের আশ্বাস। মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। টানা প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হলেও ইরান ও ইসরায়েলে এই সম্মতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। যুদ্ধবিরতির সময় এবং শর্ত নিয়েও রয়েছে বিভ্রান্তি। এর আগে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে ট্রাম্পের নতুন চাল ও প্রতারণা বলে দাবি করেছে ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেই সকালে পাল্টাপাল্টি হামলা করেছে ইরান ও ইসরায়েল। এতে ইসরায়েলে 3 জন নিহত হয়েছে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যেই কথা সেই কাজ। সোমবার রাতে একযোগে সিরিয়া, কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। এরপরই নড়েচড়ে বসে আমেরিকা। কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উল্লেখ করে ইরানকে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইসরায়েল ইরান উভয় পক্ষ সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুদেশকে এখন আর পাল্টাপাল্টি হামলা না করার অনুরোধ জানান রিপাবলিকান এই নেতা। Israel and Iran had agreed to a ceasefire to be phased in. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের 24 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। তবে ইরান ও ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে একমত হওয়ার খবর প্রকাশ করেছে, যা 24 ঘন্টার মধ্যে কার্যকর হতে পারে বলে জানানো হয় সংবাদ মাধ্যমটির খবরে। 1 ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেছেন, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের দেশের উপর চাপানো যুদ্ধের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নতুন প্রতারণা এবং আরেকটি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে ইরান। ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। ইসরায়েল যদি তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না। তবে ট্রাম্প যুদ্ধবিরতির নামে মিথ্যা রটিয়ে ইরানকে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেয়া। ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমরা মনে করি সংলাপ ও কূটনীতি যে কোনো উত্তেজনা কমাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইসরায়েল ইরানকে এটি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও মঙ্গলবার ভোরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন 3 জন। দক্ষিণ ইসরায়েলের বীরশেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনীও।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে আবারও হামলার আশঙ্কায় সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন এসব রুটের যাত্রীরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আড়ালে নতুন কোনো মতলবের আশঙ্কা করছেন অনেকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে সাময়িক বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের বিমান চলাচল। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানতে বলা হয়েছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সোমবার রাতে সাময়িকভাবে দেশগুলো তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল। কোন ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে হেনস্থাকারী হানিফকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। ওই ঘটনায় মামলা করে এখন পর্যন্ত মব সৃষ্টিকারী ২০ জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতের আধারে বাসাবাড়িতে হামলা চালিয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি। ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিচ্ছি। ইভেন আমার অফিসাররাও ১-২টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের আতঙ্কগ্রস্ত না হয়ে অভিযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। না, আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। মোহাম্মদপুরে আপনারা খবর নিয়ে দেখেন, এটা আদাবর থানায় আমরা দেখেন আমরা মামলা নিচ্ছি, আমরা মামলা নিয়ে অ্যারেস্ট করছি, অভিযান চালাইছি। এরকম কোনো ঘটনা থাকলে আপনারা জানাবেন, আমি ব্যবস্থা নেব। বলেন, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না। আন্দোলনের নামে কেউ যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। আমি সকল পলিটিক্যাল পার্টির এই নেতৃবৃন্দকেও আমার অফিসে, তাদের প্রতিনিধিকে আমার অফিসে দাওয়াত দিব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ধরনের দুর্ভোগ মব জাস্টিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দলে কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে গত 3টি প্রহসনের জাতীয় নির্বাচনের সাথে জড়িত প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মব জাস্টিসের মাধ্যমে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য, শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। আদালতের প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারা হবে, জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। যারাই এই কাজ করেছে তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
চীন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীরা। সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। চীন সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার পররাষ্ট্র উপমন্ত্রী সান উইংডং এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা। পরে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথে বৈঠক করেন বিএনপি প্রতিনিধি দল। চীনা মন্ত্রীরা জানান বাংলাদেশে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহে অপেক্ষা করছেন তারা। এ সময় বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। বিএনপি মহাসচিব বাণিজ্য ঘাটতি দূর করা সহ আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধিতে চীনের সহায়তা চান। গত রোববার 5 দিনের সফরে চীন যান বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুলাই দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন। তাকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 2 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আদালতকে জানান এই মামলার তদন্ত প্রতিবেদনে গত 19 জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যাতে 16 জনের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 24 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি 16 জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা স্ক্রুটিনি করব। যদি 16 জন মনে হয় যে 16 জনের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস আছে, তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে। যদি মনে হয় যে না 16 জন না 14 জন হবে, তাহলে 14 জনের বিরুদ্ধে হবে। যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে আরেকজন বাড়তে পারে, এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই বলব। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে গুগল পের আনুষ্ঠানিক উদ্বোধন করে গভর্নর জানান, টাকাকে আর অবমূল্যায়িত হতে দেওয়া হবে না। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বাংলাদেশের মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। শারফুল আলমের রিপোর্ট। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের আর্থিক ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করল। Google Pay will bring many people from the freelancers living in Jinaida, freelancers living in Chapainababganj, they will be using it, they are this generation who will use it more. রাজধানীর একটি হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ইতিমধ্যে 20টি ব্যাংকের ঝুঁকি নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। আগামী মাসে আরো 7টি ব্যাংকের নিরীক্ষা শেষ হবে। কোন অবস্থায় ব্যাংক খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না বলেও জানান গভর্নর। জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। আমরা সামনে IFRS 9 করতে যাচ্ছি। ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। এ সময় গভর্নর জানান, কোন অবস্থাতেই টাকার অবমূল্যায়ন হতে দেয়া হবে না। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। Elections next year, I would like to encourage the government and the private sector to work very closely together that make collaborations and investment like this possible. And going forward, if we can reduce corruption, if we can have a more fair, straightforward, predictable tax basis,
if we can have a less confusing regulatory structure. শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। রং বেরঙের দেশি বিদেশি নানা জাতের আমে ভরপুর খাগড়াছড়ির পাহাড়। আম আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। আগে পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের আবাদ করা হতো না, পাহাড়গুলো অনাবাদী হিসাবে পড়ে থাকত। কিন্তু প্রায় 1.5 দশক ধরে বদলে গেছে সেই চিত্র। পরিত্যক্ত টিলায় এখন হাজারো আম বাগান, প্রায় সব বাড়ির আঙ্গিনার গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়, তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, বেকার যুবকরা পেয়েছেন কর্মসংস্থান। আমার মতো অনেক বেকারই বর্তমানে মনে করেন বিভিন্ন বাগান লিজ নিচ্ছে, লিজ দিয়ে মোটামুটি আমের ব্যবসা করছে। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা, খুবই ভালো। আম্রপালি, বাড়িফোর, রাঙ্গুই, বেনানা আম ছাড়াও বিদেশি প্রজাতির মিয়াজাকি, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, কিউজাই, ব্যাকস্টন, বুনাই কিং সহ 30 জাতের আমের আবাদ করা হচ্ছে খাগড়াছড়িতে। এসব রসালো ও সুস্বাদু আম স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশে আমি পরিচর্যা একই খরচ। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর 1.5 কোটি টাকার মতো বিক্রি আশা আছে। সরকারি হিসাবে খাগড়াছড়িতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। এবার 4,421 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার 50% এটা বাজারজাত হয়েছে, যে 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। ব্যবসায়ীদের অভিযোগ, আম পরিবহনের সময় সড়কে টোলের নামে চাঁদাবাজির শিকার হতে হয় তাদের। এটি বন্ধ করা গেলে পাহাড়ের আম ন্যায্য মূল্যে সারা দেশে সরবরাহ করা সম্ভব বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচিত সরকার ছাড়া দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও মব জাস্টিস বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয় বলে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর উত্তরায় রাষ্ট্র সংস্কারের বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এই কথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিচার ও সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বিএনপির এই নেতা বলেন, অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনার প্রকোপ। এই মাসে কোভিড সংক্রমণে 6 জনের মৃত্যু হয়েছে। রোগী বাড়তে থাকলে তা সামাল দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেই হাসপাতালগুলোতে। যন্ত্রপাতি অচল ও দক্ষ জনবল না থাকায় পূর্ণাঙ্গ আইসিইউ সেবা দিতে পারছে না জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2020 সালে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে। সেই সাথে সেবার মান বাড়াতে ধাপে ধাপে ভেন্টিলেটরের পাশাপাশি যুক্ত করা হয় আধুনিক 18টি আইসিইউ শয্যা। করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল আইসিইউর গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম। রোগী বাড়তে থাকলে তা সামাল দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালটির। এবছর আবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় সরঞ্জাম সচল করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির আইসিইউ কনসালটেন্ট। কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হচ্ছে করোনা চিকিৎসার প্রস্তুতি। হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা যেটা, এটার মাধ্যমে আমরা 35 লিটার অক্সিজেন, 1 লিটার অক্সিজেনকে কনভার্ট করে আমরা 35 লিটার অক্সিজেন দিতে পারবো। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড,
ওরকম কোনো খারাপ রোগী আমাদের এখানে ওরকম আসার সম্ভাবনা খুবই কম। যদি লাগে ভেন্টিলেটর আমাদের পর্যাপ্ত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। সেই সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রীর দামে কারসাজি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটাও ইনশাআল্লাহ আছে। এদিকে করোনা প্রতিরোধে আবারও টিকা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া ফাইজারের প্রায় 80,000 টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তৃতীয় তারা ডোজগুলো নিচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। খেলাধুলা ও শরীরচর্চাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রানের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঢাকা শহরে অট্টালিকার ভিড়ে খেলার মাঠ হারিয়ে যাওয়ার আক্ষেপ জানিয়ে সেনাপ্রধান বলেন, খেলাধুলা ও শরীরচর্চা করতে না পারলে নানা ধরনের রোগ শরীরে বাসা বাঁধার সুযোগ পায়। এর আগে শিশু একাডেমিতে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন জেনারেল ওয়াকার উজ্জামান। পরে শোভাযাত্রাটি শিক্ষা ভবন 0 পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে যায়। সেখানে বিশ্ব অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সেনাপ্রধান। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব, বিভিন্ন অনুষ্ঠান আমরা করব, যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রিয়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা। তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকবো। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সাথে চলমান 470 কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির অর্থ 130 কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। 26 জুন বাংলাদেশের হিসাবে এই অর্থ জমা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে IMF এর প্রধান কার্যালয় বাংলাদেশ সময় সোমবার রাতে হওয়া সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। বৈঠকে ঋণ কর্মসূচির আওতায় থাকা তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেছে IMF। 2023 সালের 31 জানুয়ারি IMF বাংলাদেশের জন্য 3.5 বছর মেয়াদী 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসা প্যারেড গ্রাউন্ডে এই মরহুমের ফিউনারাল প্যারেড এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনা ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ গত 21 জুন ভারতের কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী ও 3 পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবারে খেলার খবর। সিয়াটল সাউন্ডার্সকে 2-0 গোলে হারিয়ে বি গ্রুপের শীর্ষ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স প্যারিস সেন্ট জার্মাই। এদিকে বোটাফোগোকে 2-0 গোলে পরাজিত করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর পাল মেইসারাসের সাথে 2-2 গোলে ড্র করে এই গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ 16তে উঠেছে মহাতারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। পরাগারমানের রিপোর্ট। জিতলেই ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল, এমন সমীকরণ ম্যাচে আর কোনো ভুল করেনি উয়েফা চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। খেলার 35 মিনিটেই তারা পায় গোলের দেখা। দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন কাভার্টোসখলিয়া। দ্বিতীয়ার্ধেও আমেরিকান দলটির উপর আক্রমণ চালাতে থাকে পিএসজি। 66 মিনিটে আশরাফ হাকিমি ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে পৌঁছে গেল লুইস এনরিকের দল।
গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিলিয়ান দল ক্লাব বোটাফোগোর বিপক্ষে জিতেও শেষ 16 টিকিট পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শেষের নির্ধারিত সময়ের 3 মিনিট আগে একমাত্র গোলটি করেন ফরাসি তারকা অ্যান্টনি গ্রিজম্যান। তবে জিতলেও রক্ষা হয়নি সিমিওনের দলের। 3 ম্যাচে সমান 6 পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে স্প্যানিশ কাপ থেকে সরিয়ে দিয়ে নকআউট পর্বে উঠে যায় ব্রাজিলিয়ান দল বোটাফোগো। এদিকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান দল পালমেইরাস জিততে দেয়নি লিওনেল মেসি সুয়ারেজদের। 2-2 গোলে ড্র করেছে তারা। বল দখলে এগিয়ে থাকলেও তেমন সুবিধা করতে পারেনি ইন্টার মায়ামি। খেলার 16 মিনিটে আর্জেন্টাইন তাদিও আলেন্দের গোলে লিড দেওয়ার পর 65 মিনিটে লুইস সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করেন। তবু জয় পায়নি মায়ামি। পাউলিনহো এবং মাউরিসিও 2-2 ম্যাচে সমতা ফেরান। এতে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে লুইস সুয়ারেজরা। আর সমান 5 পয়েন্ট নিয়ে পালমেইরাস শীর্ষ দল হিসাবে শেষ 16তে উঠে যায়। পরাগ আরমান, এটিএন বাংলা। কলম্বোতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও স্বাগত শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। এই ম্যাচে জয় দিয়ে সিরিজের জয়ের লক্ষ্য টাইগারদের। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিততে মরিয়া শ্রীলঙ্কাও। কলম্বোর সিনহয়েজ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বুধবার সকাল 10:30টায়। বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ টেস্ট সিরিজ জিতেছে প্রায় 1 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এরপর 4টি টেস্ট সিরিজে জয় পায়নি তারা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে চায় টাইগাররা। গল টেস্টে ড্র করাটা নাজমুল হোসেন শান্তর দলকে অনুপ্রাণিত করছে। এদিকে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ার শেষ ম্যাচটি লঙ্কার কাছেও গুরুত্বপূর্ণ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির শুরু, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সমঝোতা প্রস্তাবের মধ্যেই দুদেশের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যের সঙ্গে স্বাভাবিক হল বিমান চলাচল। মব নিয়ন্ত্রণে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী, দোষীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারে। পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন। সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে দেশটির মন্ত্রীরা উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আহ্বান মির্জা ফখরুলের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। আগামী সপ্তাহে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন গভর্নর। টাকার অবমূল্যায়ন রোধের আশ্বাস, মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।